আচ্ছা, একটা সহজ প্রশ্ন করা যাক। আমাদের মাথাটা, আমাদের ব্রেন, এটাকে আসলে কন্ট্রোল করে কে? আমরা কি সত্যি আমাদের নিজেদের জীবনের ড্রাইভিং সিটে বসে আছি? নাকি আমাদের নেওয়া সিদ্ধান্তগুলো আসলে অন্য কোনো গভীর অচেতন জায়গা থেকে উঠে আসছে? চলুন আজ এই রহস্যটা একটু ভেদ করার চেষ্টা করা যাক। ব্যাপারটার সাথে সবাই পরিচিত, তাই না? আমরা বেশ ভেবে চিন্তে একটা সিদ্ধান্ত নিই, কিন্তু তারপরেও দেখা যায় আমাদের ব্রেইন একদম অন্য পথে হাঁটছে। এখানেই প্রথম প্রশ্নটা ওঠে যে আমাদের নিজেদের ওপর আমাদের কন্ট্রোল ঠিক কতটা। ভাবা যায় আমাদের মাথার ভেতরে যে ৩ পাউন্ডের জিনিসটা আছে তাতে প্রায় ৯০ বিলিয়ন নিউরন রয়েছে। এই বিশাল সংখ্যাটা শুনলেই বোঝা যায় এর ভেতর কী পরিমাণ জটিল একটা ব্যাপার-স্যাপার চলছে, যার বেশিরভাগটাই আমাদের জানার বাইরে। নিউরোসায়েন্টিস্ট লুক চ্যাংয়ের এই কথাটা কিন্তু আজকের আলোচনার একেবারে মূল জায়গায় ঘা দেয়। আমাদের অনেক কাজের পেছনেই আসলে আমাদের অচেতন মন সুতো টানছে, অথচ আমরা হয়তো সেটা টেরই পাচ্ছি না। তো চলুন আমাদের এই যাত্রার প্রথম পর্বে এমন কিছু অবস্থা দেখি যেখানে আমাদের সচেতন মনটা যেন পুরোপুরি অফলাইন, কিন্তু শরীর ঠিকই তার নিজের কাজ করে যাচ্ছে। যেমন ধরুন স্লিপ ওয়াকিং বা ঘুমের মধ্যে হাঁটার কথা। এটা কিন্তু একটা দারুণ উদাহরণ। এই অবস্থায় মানুষ হাঁটে, খায়, এমনকি ছবিও আঁকে, অথচ তাদের সচেতন মনটা পুরোপুরি ঘুমিয়ে থাকে। পরে যখন তাদের বলা হয়, তারা প্রায়ই বলে, এটা আমি করিনি, এটা হতেই পারে না। এখন এই স্লাইডের তুলনাটা একবার দেখুন। দুটো অবস্থাতেই কিন্তু মোটর কর্টেক্স, মানে যেটা আমাদের নড়াচড়া কন্ট্রোল করে, সেটা কিন্তু অনলাইন বা চালু আছে। আসল তফাৎটা হলো প্রিফ্রন্টাল কর্টেক্সে। এটাই আমাদের সিদ্ধান্ত নেওয়ার জায়গা, আমাদের পরিচয়ের কেন্দ্র। স্লিপ ওয়াকিংয়ের সময় এই অংশটা পুরোপুরি অফলাইন থাকে। আচ্ছা, স্লিপ ওয়াকিং তো তাও একটা পর্যায়। চলুন এবার আরও গভীর একটা অচেতন অবস্থায় যাওয়া যাক, জেনারেল অ্যানেস্থেশিয়া। এটা আমাদের চেতনাকে পুরোপুরি সরিয়ে দেয়। আর বিজ্ঞানীরা ঠিক এই সুযোগটাই কাজে লাগান এটা বোঝার জন্য যে চেতনা জিনিসটা আসলে কিভাবে তৈরি হয়। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। যখন আমরা জেগে থাকি, আমাদের ব্রেন ওয়েভগুলো যেন একটা জীবন্ত, লাইভলি আড্ডার মতো। কিন্তু অ্যানেস্থেশিয়ার পর সেই আড্ডাটা একটা ভোঁতা, ধীর গুঞ্জনে পরিণত হয়। ব্রেনের বিভিন্ন অংশের মধ্যে যোগাযোগটা প্রায় বন্ধই হয়ে যায়। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আমাদের চেতনা বা কনসিয়াসনেস কিন্তু ব্রেনের কোনো একটা নির্দিষ্ট কোণায় বসে নেই। এটা আসলে পুরো ব্রেইন জুড়ে একটা নেটওয়ার্কের মতো কাজ করে, অনেকটা একটা অর্কেস্ট্রার মতো। আর থ্যালামাস হলো তার কন্ডাক্টর। ওই কন্ডাক্টরকে থামিয়ে দিলেই পুরো অর্কেস্ট্রাটাই থেমে যায়। এবার আমরা এমন একটা প্রমাণের দিকে যাব যা আমাদের এক আমির ধারণাকে একেবারে নাড়িয়ে দেয়, আর সেটা হলো স্প্লিট ব্রেন বা বিভক্ত মস্তিষ্কের রোগীদের ঘটনা। কিছু বিশেষ মৃগী রোগের চিকিৎসার জন্য ব্রেনের দুটো হেমিস্ফিয়ারের মধ্যে যে কানেকশন, মানে কর্পাস ক্যালোসাম, সেটা সার্জারি করে কেটে দিতে হয়। এর ফলে যা হয় তা অবিশ্বাস্য। ব্রেনের ডান আর বাম গোলার্ধের মধ্যে সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে যায়, আর তৈরি হয় এক মাথার খুলির ভেতর দুটো প্রায় স্বাধীন মন। চলুন একটা বিখ্যাত পরীক্ষার গল্প বলি। জো নামের একজন স্প্লিট ব্রেইন রোগীকে একটা শব্দ এমনভাবে দেখানো হলো যাতে শুধু তার ডান ব্রেইনটা শব্দটা দেখতে পায়। মনে রাখতে হবে, ডান ব্রেইন কথা বলতে পারে না, কিন্তু বাম ব্রেইন পারে। তো জোকে যখন জিজ্ঞেস করা হলো সে কি দেখেছে, তার কথা বলা বাম ব্রেইন কি উত্তর দিল? জোর সোজা সাপটা উত্তর ছিল এটাই, কারণ তার কথা বলার কেন্দ্র মানে বাম গোলার্ধ তো শব্দটা দেখেইনি। তাই সে একদম সত্যি কথাই বলেছে যে সে কিছুই দেখেনি। কিন্তু আসল মজাটা এরপর যা হলো তা অবাক করার মতো। জোর বাম হাত, যেটা কিনা তার ডান ব্রেন কন্ট্রোল করে, সেটা নিজে থেকেই একটা কাউবয় হ্যাট এঁকে ফেলল। তার মানে তার ব্রেনের একটা অংশ এমন কিছু জানে যা অন্য অংশটা জানেই না। আর সবশেষে নিজের আঁকা ছবিটা দেখেই জোর কথা বলা বাম ব্রেনটা উত্তরটা বের করল টেক্সাস। ভাবা যায় দুটো মন মাথার বাইরে কাগজের উপর একে অপরের সাথে কথা বলে সমস্যার সমাধান করল। এতক্ষণ তো আমরা ব্রেনের ভেতরের ভাগাভাগি নিয়ে কথা বললাম। এবার একটু বাইরের আর ভেতরের সেই সব লুকানো প্রভাবের কথা বলি, যেগুলো আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে অথচ আমরা হয়তো টেরই পাই না। যেমন এই ট্রাস্ট গেমটার কথাই ধরুন। এখানে দ্বিতীয় প্লেয়ারের কিন্তু টাকা ফেরত দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই, তাও বেশিরভাগ মানুষই দেয়। কেন? কারণ অপরাধ বোধ। এই ধরনের সামাজিক আবেগ আমাদের ভেতর এতটাই গেঁথে আছে যে এটা আমাদের দিয়ে সহযোগিতামূলক কাজ করিয়ে নেয়। ফিনিয়াস গেজের ঐতিহাসিক ঘটনাটা এর একটা ক্লাসিক উদাহরণ। দুর্ঘটনার পর তার বুদ্ধি, স্মৃতি সব ঠিক ছিল, কিন্তু প্রিফ্রন্টাল কর্টেক্স ড্যামেজ হওয়ায় তিনি সামাজিক আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা হারিয়ে ফেলেন। তিনি অধৈর্য, অভদ্র আর আবেগহীন হয়ে যান। এটা প্রমাণ করে আমাদের চরিত্র, আমাদের নৈতিকতা, এগুলো ব্রেনের ফিজিক্যাল স্ট্রাকচারের ওপর কতটা নির্ভরশীল।
এই প্রভাবগুলো কি শুধু আমাদের জীবন পর্যন্তই সীমাবদ্ধ নাকি এর রেশ আরও দূর পর্যন্ত যায়? গবেষণা বলছে কিছু অভিজ্ঞতা, বিশেষ করে বড় কোনো আঘাত, পরবর্তী প্রজন্মকেও জৈবিকভাবে প্রভাবিত করতে পারে। একটা অদ্ভুত এক্সপেরিমেন্টের কথা বলি। কিছু ইঁদুরকে বাদামের গন্ধের সাথে ভয় পেতে শেখানো হলো। অবাক করার মতো ব্যাপার হলো, তাদের বাচ্চারাও জন্ম থেকে ওই গন্ধটাকে ভয় পেত, যদিও তারা নিজেরা কখনো ওই গন্ধের সাথে খারাপ অভিজ্ঞতার শিকার হয়নি। ব্যাপারটা অনেকটা এমন যেন পূর্বপুরুষের স্মৃতির প্রতিধ্বনি পরের প্রজন্মেও রয়ে গেছে। এত কিছু জানার পর একটা জিনিস তো পরিষ্কার, আমাদের আমি বা সেলফ কোনো একজন ড্রাইভার নয়, বরং অনেক কিছুর একটা জটিল মিশ্রণ। তাহলে এই কন্ট্রোল বা নিয়ন্ত্রণের আসল মানেটা কি? আচ্ছা, তাহলে সেরা পারফরম্যান্স বা চূড়ান্ত সৃজনশীলতার জন্য কি আরও বেশি কন্ট্রোল দরকার? ধরুন একজন ফ্রিস্টাইল র্যাপার বা একজন সেরা অ্যাথলেট, তাদের সাফল্যের রহস্যটা কি? উত্তরটা কিন্তু একেবারে উল্টো। গবেষণায় দেখা গেছে সেরা ফ্রিস্টাইল র্যাপাররা যখন র্যাপ করেন তখন তাদের ব্রেনের কন্ট্রোল সেন্টার মানে প্রিফ্রন্টাল কর্টেক্স উল্টে আরও শান্ত হয়ে যায়, প্রায় নিষ্ক্রিয় হয়ে যায়। মানে তারা আসলে কন্ট্রোলটা ছেড়ে দেন। নিউরোসায়েন্টিস্ট চার্লস লিম্বের এই কথাটা পুরো ব্যাপারটাকে এক লাইনে বলে দেয়। কোনো কিছুতে সত্যিকারের মাস্টার হতে গেলে আসলে কন্ট্রোলটা ছাড়তে হয়। যখন আমরা অতিরিক্ত চিন্তা করা বন্ধ করি, তখনই আমাদের ভেতরের শিল্পী বা খেলোয়াড়টা বেরিয়ে আসে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কোথায় এসে দাঁড়ায়? হ্যাঁ, আমাদের নিয়ন্ত্রণের বাইরে অনেক কিছুই আছে। আমাদের জিন, আমাদের অভিজ্ঞতা, আমাদের অচেতন মন। কিন্তু এই সব কিছু মিলেই তো আমরা। ওই অচেতন আপনিটাও তো আপনি। আসল প্রশ্ন হলো, এই সব কিছুর মধ্যে থেকে আমরা কোন আমিটাকে বেছে নেব, কোনটাকে আরও শক্তিশালী করে তুলব? ভাবনার বিষয়, তাই